ভালোবাসার যে কত রূপ, কত ধরন, কত প্রকাশ, তা সময়ের সাথে তাল মিলিয়ে এর বহিঃপ্রকাশ ঘটে। কেহ মিষ্টি করে মনের অনুভূতি মিশিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেহ বা জোর জবরদস্তি করে ভালোবাসা প্রকাশ করে, আর কেহ নীরবে শুধু ভালোবেসে যায়, বলতে গিয়েও বলতে পারে না হৃদয়ের অব্যক্ত কথা। আজ এমনই একটি নীরব ভালোবাসার গল্প তুলে ধরেছি। স্বপ্না, বাড়িতে মেহমান এসেছে, যা ভিতরে গিয়ে চা নাস্তার ব্যবস্থা কর। এই দাঁড়া, পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে আমার বন্ধু পলাশ, আর পলাশ এ হচ্ছে আমার বড় বোনের মেয়ে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? পলাশ একটু লজ্জা পেয়ে বলল, জি ভালো আছি, তুমি কেমন আছো? স্বপ্না আবার বলল, জি মামা ভালো আছি। পলাশ মনে মনে একটু বিরক্ত হলো। ধ্যাত, ইয়াং বয়সের একটা মেয়ে কিনা মামা বলছে। তবে মেয়েটি কিন্তু দারুণ, খুব সুন্দরী। সজল বলেছে ওর ভাগ্নি ক্লাস 10-এ পড়ে। সজল আর পলাশ বোটানিতে অনার্স শেষ বর্ষে পড়ে। দুজনের মধ্যে খুবই ভাব। কিন্তু সজল কখনোই বলেনি ওর এমন একটা ভাগ্নি আছে। দুপুরে সজলের বোন মোরগ পোলাও, রুই মাছ ভুনা, সাদা ভাত সহ অনেক কিছুই রান্না করেছে। আমরা পেট পুরে খেয়েছি। সজলের বোনকে আমি কিছু বলে যে সম্বোধন করব, তা আর হয়ে ওঠেনি। জি আচ্ছা বলেই পার করেছি। কিন্তু সব কিছুর মাঝে এই স্বপ্না মেয়েটার মামা ডাকাটা খুবই বিরক্ত করছিল। ওর মুখে আমাকে মামা ডাকাটা একদমই ভালো লাগছিল না। ভাই ডাকলে কি অপরাধ হতো? সেদিন সজলের বোনের বাড়ি থেকে এসে স্বপ্নাকে কিছুতেই মন থেকে মুছতে পারিনি। আনমনে ওর কত যে ছবি এঁকেছি, মাঝে মাঝে সাহস করে চিঠিও লিখেছি, কিন্তু তা আর দেওয়া হয়নি। এরই মধ্যে স্বপ্নাকে দেখার জন্য পলাশকে পটিয়ে বেশ কয়েকবার ওদের বাড়িও গিয়েছি। স্বপ্নার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। স্বপ্নাকে অনেকবার সামনে একা পেয়েছি। বলার উদ্যোগ নিয়েও বলতে পারিনি এই কথাটা, যে কথা বলার জন্য আমি সবসময় উদগ্রীব থাকি। একদিন স্বপ্নার হাত দুটি ধরে ওদের ছাদের উপর বললাম, স্বপ্না আমি তোমাকে খুব, বাকি কথাটা আর বলতে পারলাম না। চঞ্চল মেয়েটা অমনি পাখি ধরার জন্য ব্যস্ত হয়ে গেল। চোখের ভাষাটা কখনোই সে বুঝতে পারল না। স্বপ্না এখন ইন্টারমিডিয়েটে পড়ে, 2য় বর্ষে উঠেছে। স্বপ্নাকে দেখার পর থেকে ওকে না বলা আমার সব কথা প্রিয় ডায়েরিতে লিখে রেখেছি। যদি সত্যি কখনো বলতে পারি, স্বপ্না আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। এদিকে আমার ও সজলের মাস্টার্স শেষ হয়ে গেছে। দুজনেই নতুন চাকরিতে যোগ দিয়েছি। চাকরিতে ঢুকেই সজল তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে। বিয়েতে খুব ধুমধাম হয়। মামার বিয়েতে স্বপ্নাও খুব সেজেছে। ওকে দেখতে একেবারেই উর্বশীর মতো লাগছে। দেখলাম স্বপ্না একটি ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওরা অনেক আগে থেকেই পরিচিত। সজলকে জিজ্ঞেস করলাম। সজল বলল, ছেলেটি স্বপ্নার বান্ধবীর ভাই। আমার মনের ভিতর বিশাল ভূমিকম্প হলো, কিন্তু কেউ তা দেখল না। একদিন বিকেলে বাড়ি ফিরে দেখি একটি চিঠি এসেছে। স্বপ্না লিখেছে। অতি আগ্রহ নিয়ে পরম যত্নে চিঠিখানা খুললাম। স্বপ্না এতদিনে আমাকে বুঝতে পেরেছে। হয়তো আমার প্রতি ওর ভালোবাসার কথাটা লিখেছে। কিন্তু যা পড়লাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। লিখেছে, মামা
আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন? আমি আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার মা বাবা ওই ছেলের সাথে আমার বিয়ে দিতে চায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একাই পালিয়ে বিয়ে করব। আর আপনি আমার এই বিয়েতে সাথে থাকবেন। আমি কতক্ষণ যে বিছানায় পড়েছিলাম তা জানি না। যখন হুঁশ হলো দেখি রাত 2টা বাজে। ঘুম আর আসলো না। সেদিন অফিসেও গেলাম না, ফোনে ছুটি নিলাম। সোজা স্বপ্নাদের বাড়ি গেলাম। স্বপ্নার চোখে মুখে খুশির ঝলক। স্বপ্না এগিয়ে এসে বলল, আমার চিঠি। আমি হাত ইশারায় ওকে থামিয়ে দিলাম। ওর হাতে 10,000 টাকা গুঁজে দিয়ে আমি হন হন করে রাস্তায় বেরিয়ে আসলাম। স্বপ্না কিছু বলতে চেয়েছে, আমি তাকে সুযোগ দেইনি। এরই মধ্যে আমি পোস্টিং নিয়ে খুলনা চলে এসেছি। 3 বছর পার হয়ে গেছে। জানি না স্বপ্না কেমন আছে, জানার চেষ্টাও করিনি। মা বাবা বিয়ের জন্য বেশ কয়েকবার চাপাচাপি করেছে, কিন্তু আমি রাজি হইনি। সজল 2 দিন আগে আমার ফ্ল্যাটে এসেছে। ওর একটা অফিসিয়াল দরকারে এসে আমার কাছে উঠেছে। ওকে পেয়ে মনটা আনন্দে ভরে উঠেছে। সজলের 2 মেয়ে, ওরা বেশ ভালোই আছে। অনেক ইচ্ছে হয়েছে স্বপ্নার কথা জিজ্ঞেস করি, কিন্তু চাপা অভিমানে তা আর করিনি। রাতে খেতে বসে সজল বলছে, পলাশ তোর মনে আছে আমার সে ভাগ্নিটার কথা, ওই যে স্বপ্না? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। বলল, মেয়েটা অবুজের মতো একটা বাজে ছেলের সাথে পালিয়ে বিয়ে করে জীবনটা ধ্বংস করে দিয়েছে। এখন সে বাবার বাড়িতেই থাকে, বিয়েও করতে রাজি হয় না। বলছে আবার লেখাপড়া করবে। মনে হলো আমার কলজেটা কেউ পোষ দিয়ে কেটে ফেলেছে। স্বপ্নের এই অবস্থার জন্য আমিই দায়ী। খেতে পারলাম না। দ্রুত ওয়াশরুমে গেলাম। মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। কেন এমন হলো স্বপ্নের জীবনটা? আমি তো ওর সুখ চেয়েছিলাম। সজলকে বাড়িতে রেখে আমি পরদিন সকালে অফিসে গেলাম। বললাম বিকেলে এসে 2 বন্ধু সে আগের মতো আড্ডা দেব। সজল খুশি হলো। ঠিক আছে ইয়ার। বিকেলে বাড়ি ফিরে দেখি সজলের মুখটা খুব ভারী। কিরে দোষ, মুড অফ নাকি? বাড়ির কথা মনে পড়েছে? সজল জোরে আমাকে একটি ধাক্কা মেরে বলল, ভীরু কাপুরুষ, নিজের ভালোবাসার কথাটা বলতে পারলি না? এতদিন অপেক্ষা? তোর এই নীরব ভালোবাসার কি মানে? কি পেলি তুই? 3টা জীবনের জুয়া খেলা হলো। স্বপ্নার জীবনটা নষ্ট হয়ে গেল, আর তুই সন্ন্যাসী সেজে আছিস। আমি শুধু বললাম, কি করার ছিল আমার? সজল বলল, তুই স্বপ্নাকে ঠেকালি না কেন? কেন ওকে বলতে পারলি না তুই ওকে ভালোবাসিস? এখনই ব্যাগ গোছা। কোথায় যাব? স্বপ্নার কাছে। আমি নিজে স্বপ্নাকে তোর হাতে তুলে দেব। না দোষ, আমার প্রতি ওর কোনো দিনই ভালোবাসার জন্ম নেয়নি। ভালোবাসাহীন হৃদয়ে ঠাঁই নিতে চাই না। আমি স্বপ্নাকে তোর সব কথা বলেছি। তোর এই ডায়েরির পাতায় পাতায় লেখা ওর প্রতি ভালোবাসা, হাসি কান্নার কথা বলেছি। স্বপ্না খুব কাঁদছে আর বলছে যে ও খুব ভুল করে ফেলেছে জীবনে। পলাশ কি তাকে গ্রহণ করবে? পলাশ সজলের হাত দুটি ধরে বলল, স্বপ্না আমার সাথে ওর জীবনকে মিলাবে? চল আগে আমার সাথে, বাকিটা আমি দেখব। স্বপ্না আমার মুখোমুখি বসে আছে। শেষ বিকেলের আলোটা ওর মুখে পড়েছে। ওকে দারুণ লাগছে। স্বপ্ন মুখ নিচু করে বসে আছে, কিছু বলছে না। ওর একটি হাত স্পর্শ করাতে সে অঝরে কেঁদে ফেলল। আমার হাত দুটি জড়িয়ে ধরে বলল, আমার ভুলটা কেন তুমি সেদিন শুধরে দিলে না? তাহলে তো আজ এমন হতো না।
কেন তুমি শুধু নীরবে ভালোবেসেছ? একটি বারও মুখ ফুটে বললে না। পলাশ স্বপ্নাকে আঁকড়ে ধরে বলল, আমার নীরব ভালোবাসার শক্তি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তুমি আমার।